ষষ্ঠ অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 228। প্রশ্ন 4, ভারতে জাতি ব্যবস্থার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 3+5। উত্তর, ভারতে জাতি ব্যবস্থার উৎপত্তি। ডক্টর ডি কোশাম্বী মনে করেন যে ঋগ বৈদিক যুগে উপজাতিগুলির মধ্যে জাতি বৈষম্য বা শ্রেণী বৈষম্য ছিল না। পরবর্তীকালে উপজাতিগুলি ভেঙে পড়তে থাকে এবং ক্রমে জাতিভেদ প্রথার উৎপত্তি ঘটে। যজুর্বেদের যুগে ভারতে জাতিভেদ প্রথা চূড়ান্ত আকার নিতে থাকে। জাতি ব্যবস্থার বিবর্তন। উৎপত্তির পর থেকে ভারতের জাতি ব্যবস্থা বিভিন্ন যুগের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে চলেছে। 1. ঋগ বৈদিক যুগে ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 ব্র্যাকেট ক্লোজ। এন কে দত্ত, হগ, আপতে প্রমুখ চিন্তাবিদ মনে করেন যে ঋগ বৈদিক যুগের সমাজেও জাতি ব্যবস্থার অস্তিত্ব ছিল, কিন্তু ইতিহাসবিদ ডক্টর এল বাসাম এবং ডি কোশাম্বী প্রমুখের মতে ঋগ বৈদিক যুগের গোড়ার দিকে উপজাতীয় সমাজে জাতি বৈষম্য ছিল না। ডক্টর কোশাম্বী মনে করেন যে পরবর্তীকালে উপজাতিগুলি যখন ভাঙতে শুরু করে তখনই জাতিভেদ প্রথার উদ্ভব ঘটে। 2. পরবর্তী বৈদিক যুগ ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 ব্র্যাকেট ক্লোজ। পরবর্তী বৈদিক যুগের সমাজে জাতিভেদ প্রথার উত্থান ঘটেছিল বলে অনেক ইতিহাসবিদ জানিয়েছেন। এই সময় রচিত সংহিতাগুলিতে সমাজে 4টি জাতির কথা বলা হয়েছে। এছাড়া এই সময় আর্য সমাজের বাইরে অবস্থানকারী ব্রাত্য ও নিষাদ নামে 2টি অস্পৃশ্য জাতিরও বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। 3. প্রতিবাদী ধর্মের যুগ ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 600 থেকে 300 ব্র্যাকেট ক্লোজ। প্রতিবাদী ধর্মের যুগে সমাজের বর্ণ ব্যবস্থা জাতি ব্যবস্থায় রূপান্তরিত হয়। বৌদ্ধ গ্রন্থগুলিতে চতুর্বর্ণের পাশাপাশি অন্তজ, দাস ও অন্যান্য হীন জাতির কথা বলা হয়েছে। সমাজের অভিজাত শ্রেণীর মানুষের সঙ্গে অন্তজদের বৈবাহিক বা পান ভোজনের সম্পর্ক স্থাপনের ওপর বাধা নিষেধের কথাও এইসব গ্রন্থে বলা হয়েছে। 4. মৌর্য যুগ ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 322 থেকে 184 ব্র্যাকেট ক্লোজ। পূর্বের জাতি ব্যবস্থা মৌর্য যুগে এসে অনেকখানি বদলে যায়। এই সময় 4টি বর্ণের জায়গায় কতগুলি পেশাগত বা বৃত্তিগত জাতির উত্থান ঘটে। মেগাস্থেনিস মৌর্য যুগের ভারতীয় সমাজে 7টি জাতির অস্তিত্বের কথা বলেছেন, যথা 1. দার্শনিক, 2. কৃষক, 3. পশুপালক ও শিকারী, 4. কারিগর ও শিল্পী, 5. সৈনিক, 6. গুপ্তচর বা পরিদর্শক, 7. মন্ত্রণাদাতা। মেগাস্থেনিস তার সপ্ত জাতি তত্ত্বে বংশানুক্রমিক ভাবে পেশা গ্রহণ ও স্বজাতির মধ্যে বিবাহের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। 5. মৌর্য পরবর্তী যুগ ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 184 থেকে 300 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজ। মৌর্য পরবর্তী যুগে ভারতে বিভিন্ন স্বাধীন ও স্বতন্ত্র জাতির উত্থান ঘটে। এ যুগে শক, গ্রিক, কুষাণ, পল্লব প্রভৃতি বিভিন্ন বিদেশি জাতীয় ভারতে প্রবেশ করে ক্রমে ভারতীয় সমাজের অংশ হয়ে ওঠে। এ যুগে মনুস্মৃতিতে ব্রাহ্মণদের বিশেষ অধিকারকে সমর্থন করা হয় এবং শূদ্রদের ওপর বিভিন্ন বাধা নিষেধের কথা বলা হয়। 6. গুপ্ত যুগ ব্র্যাকেটে 300 থেকে 500 খ্রিস্টাব্দ। গুপ্ত যুগে ভারতীয় সমাজের ব্রাহ্মণ্যবাদ জাতিগত ধর্মে পরিণত হয় এবং ব্রাহ্মণ্য জাতির প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পায়। বিভিন্ন জাতির ওপর স্মৃতিশাস্ত্রগুলির বিধিনিষেধ আরোপিত হয়। তা সত্ত্বেও সমাজে অসবর্ণ বিবাহ চলতে থাকে এবং এর ফলে নানান মিশ্র জাতির সৃষ্টি হতে থাকে। পরবর্তীকালে হর্ষবর্ধনের আমলে এবং তার পরবর্তী আমলেও ভারতীয় সমাজে জাতি ব্যবস্থা একই রকম অপরিবর্তিত থাকে। উপসংহার: প্রাচীন ভারতে জাতি ব্যবস্থার বিবর্তনের ধারাবাহিকতা অধিকাংশ সময় ব্রাহ্মণদের আধিপত্য যেমন বেড়েছে তেমনি শূদ্রদের সামাজিক অবনমনও ঘটেছে। যাই হোক, মধ্যযুগের জাতিগত বৈষম্য কিছুটা হলেও হ্রাস পেতে থাকে। প্রশ্ন 5, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করো। উত্তর: সূচনা। ভারতীয় সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থার সূত্রপাত প্রথম কবে হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। মূলত বৈদিক আর্য সমাজে বর্ণ বা জাতি প্রথার প্রচলন লক্ষ্য করা যায়। কেউ কেউ মনে করেন যে ভারতে আগমনের পূর্বেও আর্য সমাজে এই ব্যবস্থার অস্তিত্ব ছিল। প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা
এক, বিতর্ক। আর্যরা ভারতে আসার পূর্বে তাদের সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থার অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন যে আর্যদের ভারতে আগমনকালে বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থার অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আর্যরা ভারতের অভ্যন্তরে সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস শুরু করলে স্থানীয় কৃষ্ণকায় অনার্যদের থেকে নিজেদের পৃথক রাখার উদ্দেশ্যে আর্য সমাজে বর্ণ ব্যবস্থার প্রবর্তন ঘটে। অন্যদিকে অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায়ের মতে ইনভার্টেড কমার মধ্যে ভারতে বর্ণ বৈষম্যের সূচনা কমা ঋগ বৈদিক যুগের পূর্বে কমা আর্য ইতিহাসের ইন্দো ইরানীয় পর্বে হয়েছিল। দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। 2, বর্ণপ্রথার সূচনা। বৈদিক আর্যরা বৈবাহিক সম্পর্ক, সামাজিক আচার আচরণ প্রভৃতি বিষয়গুলি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার উদ্যোগ নেয়। আর্য সমাজে বিভিন্ন সামাজিক বিধিনিষেধ চালু হয় এবং পেশাগত ভিত্তিতে আর্যদের সামাজিক মর্যাদা নির্ধারিত হয়। এইভাবে আর্য সমাজে বংশানুক্রমিক বর্ণ প্রথার উদ্ভব ঘটে। তবে বৈদিক যুগে বর্ণভেদ প্রথার উদ্ভব ঘটলেও তখন জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। 3, বর্ণভেদের কারণ। বৈদিক সমাজে বর্ণপ্রথা চালু হবার বিভিন্ন কারণ ছিল। ক, গৌর বর্ণ ও দীর্ঘকায় আর্যরা ভারতের কৃষ্ণবর্ণ ও খর্বকায় অনার্যদের কাছ থেকে নিজেদের পৃথক করার উদ্দেশ্যে আর্য সমাজে বর্ণভেদের প্রয়োজন অনুভব করে। পৃষ্ঠা 229। ঐতিহাসিক র্যাপসন বলেছেন যে আর্য সমাজে বর্ণ শব্দটি গায়ের রং অর্থে ব্যবহৃত হয়েছে। আর্যদের গৌরবর্ণ এবং অনার্যদের কৃষ্ণবর্ণের পার্থক্য বজায় রাখতে আর্যরা তাদের সমাজে বর্ণভেদ প্রথা চালু করে। গ, অনার্যদের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষের মাধ্যমে আর্যরা ভারতে বসতির প্রসার ঘটায়। ফলে দীর্ঘ যুদ্ধে লিপ্ত থাকা একজন আর্য পুরুষের পক্ষে কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকা সম্ভব ছিল না। এই জন্য সমাজে বিভিন্ন পেশা ও পেশার ভিত্তিতে বর্ণপ্রথার সূচনা হয়। 4, চতুর্বর্ণ প্রথা। আর্যদের পেশার ভিত্তিতে বৈদিক সমাজে 4টি পৃথক বর্ণের সূচনা হয়। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তের একটি শ্লোকে বলা হয়েছে যে আদি পুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এইভাবে আর্য সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি পৃথক বর্ণের সৃষ্টির কথা জানা যায়। আর্যরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3টি বর্ণের বিভক্ত হয় এবং অনার্যরা শূদ্র বলে পরিচিত হয়। উৎপত্তি অনুসারে ব্রাহ্মণদের স্থান সবার উপরে এবং শূদ্রদের স্থান সবার নিচে ছিল। 5, চতুর্বর্ণের পেশা। আর্যদের চতুর্বর্ণ ব্যবস্থায় প্রতিটি বর্ণের জন্য পৃথক পৃথক পেশা সুনির্দিষ্ট করা হয়। ক, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ, পূজার্চনা ও অধ্যয়ন অধ্যাপনা করা। খ, ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ রক্ষা করা। গ, বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, কৃষি ও পশুপালন করা। এবং ঘ, শূদ্রদের কাজ ছিল উপরোক্ত 3 শ্রেণীর সেবা করা। ভৃত্য, কায়িক, শ্রমজীবী এবং কৃষকরা ছিল শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত। 6, ঋগ বৈদিক যুগে জাতি প্রথা। পরবর্তীকালে বৈদিক সমাজে মানুষ আরো নতুন নতুন পেশার সঙ্গে যুক্ত হলে পূর্বতন চতুর্বর্ণ প্রথায় নানা সংমিশ্রণের মাধ্যমে বিভিন্ন নতুন মিশ্র বর্ণের সৃষ্টি হয়। এই সময় থেকে বর্ণ প্রথা ক্রমে জাতি প্রথার দিকে অগ্রসর হতে থাকে। কেউ কেউ মনে করেন যে ঋগ বৈদিক যুগেই আর্য সমাজে জাতিভেদ প্রথার সূচনা হয়, কেননা কোনো বর্ণের সন্তান জন্মগতভাবে তার পূর্বপুরুষের বর্ণই গ্রহণ করত। এইভাবে 4টি বর্ণ ক্রমে 4টি জাতিতে পরিণত হয়। 7, যজুর্বেদের যুগে জাতি প্রথা। ডক্টর A.L. বাসাম মনে করেন যে ঋগ বৈদিক যুগের সমাজে শ্রেণী বৈষম্য থাকলেও জাতি বৈষম্য ছিল না। তবে বর্ণ ও জাতিভেদ প্রথার মধ্যে যোগসূত্র বর্তমান এবং জাতিভেদ প্রথার উদ্ভবে বর্ণ প্রথার যথেষ্ট গুরুত্ব ছিল। পরবর্তী বৈদিক যুগে পূর্ব ভারতে আর্য বসতির প্রসার ঘটতে থাকলে সমাজে নানা জটিলতা দেখা দেয়। তখনই অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের সমাজে জাতি প্রথা সুস্পষ্ট হয়ে ওঠে বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। 8,
জাতি প্রথার উপাদান। পণ্ডিতগণ মনে করেন যে ঋগ্বৈদিক সমাজে পেশাগত ভিত্তিতে যে বর্ণ প্রথার উদ্ভব ঘটেছিল, পরবর্তীকালে তা থেকেই জাতিভেদ প্রথার উদ্ভব ঘটে। ঐতিহাসিক ডক্টর ডি কোসাম্বি মনে করেন যে ঋগ্বৈদিক যুগের পরবর্তীকালে আর্য সমাজের বিভিন্ন উপজাতি প্রথা ভেঙে পড়তে থাকে এবং তখনই জাতি প্রথার আত্মপ্রকাশ ঘটে। উপসংহার: উৎপত্তির পর থেকে ভারতের জাতি প্রথায় নানা বিবর্তন ঘটে। বৈদিক যুগে 4টি বর্ণ 4টি জাতিতে পরিণত হয়। বৈদিক সমাজের বাইরে ব্রাত্য ও নিষাদ নামে 2টি জাতির অস্তিত্বের কথা জানা যায়। প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে জাতি প্রথা সুস্পষ্ট রূপ ধারণ করে এবং বংশানুক্রমিক হয়ে ওঠে। মেগাস্থিনিস মৌর্য যুগের ভারতে 7টি জাতির উল্লেখ করেছেন। এগুলি হলো: 1 দার্শনিক, 2 কৃষক, 3 পশুপালক ও শিকারী, 4 কারিগর ও শিল্পী, 5 সৈনিক, 6 গুপ্তচর বা পরিদর্শক, 7 মন্ত্রণাদাতা। পরবর্তীকালে আরো নতুন নতুন জাতির উদ্ভব ঘটে। প্রশ্ন 6, বৈদিক যুগের জাতি হিসেবে নিষাদ ও ব্রাত্য জাতির পরিচয় দাও। উত্তর: সূচনা: পরবর্তী বৈদিক যুগের সমাজে জাতিভেদ প্রথার সুস্পষ্ট প্রকাশ ঘটতে দেখা যায়। এই সময় বিভিন্ন নতুন পেশার উদ্ভবের ফলে বহু নতুন জাতির উত্থানের পথ প্রশস্ত হয়। এদের মধ্যে অন্যতম ছিল আর্য সমাজ ব্যবস্থার বাইরে অবস্থানকারী 1 ব্রাত্য ও 2 নিষাদ নামে 2টি জাতি গোষ্ঠী। অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ, পঞ্চবিংশ ব্রাহ্মণ প্রভৃতি গ্রন্থে ব্রাত্য এবং নিষাদদের বৈদিক সমাজের অন্তর্ভুক্ত করার বিষয়ে নানান বিধি নিষেধের উল্লেখ পাওয়া যায়। ব্রাত্য ও নিষাদ জাতির পরিচয়। 1 ব্রাত্য। ক পরিচয়: ব্রাত্যরা সম্ভবত আর্য জাতিরই একটি অংশ ছিল। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী মনে করেন যে ব্রাত্যরা সম্ভবত ব্রাহ্মণ্য ধর্ম বহির্ভূত আর্য ছিল। কেউ কেউ মনে করেন যে ব্রাত্য শব্দটি থেকেই ব্রাত্য শব্দটির উৎপত্তি হয়েছে। ব্রাত বয়রফলা আকার ত শব্দের অর্থ হলো দল। অন্যদিকে অধ্যাপক দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় লিখেছেন যে ব্রাত্য কথাটি ব্রত বয়রফলা ত শব্দ থেকে উৎপন্ন হয়েছে। ব্রত থেকে পতিত বিধি বিরোধী গোষ্ঠী, এই অর্থ ব্রাত্য। তারা প্রাকৃত ভাষায় কথা বলতো। খ বৃত্তি: ব্রাত্য জাতিগোষ্ঠীর মানুষ আর্যদের মতো কৃষিকে জীবিকা হিসেবে গ্রহণ করে গ্রামে বাস করত না। আর্যদের আদি বৃত্তি পশুপালনকে তারা জীবিকা হিসেবে গ্রহণ করে যাযাবর জীবন যাপন করত। পশুর পাল নিয়ে তারা দিনের পর দিন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। গ ধর্ম ভাবনা: ব্রাত্যরা ব্রাহ্মণ্য ধর্মের যজ্ঞানুষ্ঠান পালন করত না। তারা বেদের প্রতি শ্রদ্ধাশীল ছিল না বা ব্রাহ্মণ্য ধর্মের বিধি বিধান মানত না। তবে ইচ্ছা করলে ব্রাহ্মণ্য ধর্মের নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করে তারাও ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত হতে পারত। ধর্মের দিক থেকে তারা ছিল শৈব। 2 নিষাদ। ক পরিচয়: বৈদিক যুগের অপর একটি জাতি নিষাদরা ছিল অনার্য। নিষাদরা গ্রামাঞ্চলে বা বনে জঙ্গলে বাস করত। পৃষ্ঠা 230। কোন কোন ইতিহাসবিদ বর্তমান কালে ভিল নামে উপজাতি গোষ্ঠীকে বৈদিক যুগের নিষাদ জাতির সঙ্গে অভিন্ন বলে মনে করেন। খ বৃত্তি: নিষাদরা খাদ্য উৎপাদনকারী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, কেননা তারা নিজেরা চাষবাস করত না। প্রধানত বনে জঙ্গলে পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। গ্রামে কৃষি জমিতে বন্য পশু পাখি উৎপাত হলে তাদের হত্যা করে কৃষিকে রক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ। তারা বনের ফলমূল এবং পশু পাখির মাংস খেয়ে বেঁচে থাকতো। এই জন্য তাদের অনেকটা খাদ্য সংগ্রহকারী মানুষ হিসেবে চিহ্নিত করা যায়। গ ধর্ম ভাবনা: নিষাদরা অনার্য হওয়ায় তাদের সমাজে বৈদিক ধর্মচর্চার কোনো প্রশ্নই ছিল না। তারা নিজেদের প্রাচীন উপজাতীয় জীবনের ধর্মকেই পালন করত এবং নিজেরাই ছিল নিজ সমাজের শাসক। উপসংহার: পরবর্তী বৈদিক যুগে ব্রাত্য এবং নিষাদদের শূদ্র বর্ণের সঙ্গে যুক্ত করা হয়। অবশ্য সমাজে তাদের স্থান হয় শূদ্রদের চেয়েও নিচে। অপবিত্র এবং অস্পৃশ্য হিসেবে পরিগণিত এই জাতি দুটি চণ্ডাল নামে পরিচিত হয়। প্রশ্ন 7, বর্ণপ্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 5 + 3
অথবা প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথার ধারণা উল্লেখ করে উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তর, বর্ণ প্রথার বৈশিষ্ট্য। ভারতে ঋগ্বৈদিক যুগে আর্য সমাজে বর্ণ প্রথা প্রচলিত ছিল। এক উদ্ভব। অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে ভারতে আগমনের পূর্বে আর্য সমাজে বর্ণ প্রথা প্রচলিত ছিল না। আর্যরা ভারতে আসার পর ঋগ্বৈদিক যুগে আর্য সমাজে বর্ণ প্রথার প্রচলন ঘটে। দুই, সামাজিক ক্ষেত্র। প্রাচীন ভারতে বর্ণ প্রথা মূলত আর্যদের সমাজেই প্রচলিত হয়েছিল। আর্য সমাজের বাইরে অবস্থানকারী জনসমাজে এই প্রথার প্রচলন ছিল না। তিন, ভিত্তি। বৈদিক বর্ণ প্রথা মূলত বৃত্তি বা কাজের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। যাগযজ্ঞ, পূজার্চনার পেশার সঙ্গে যুক্ত মানুষ, ব্রাহ্মণ, দেশ শাসক এবং যোদ্ধারা, ক্ষত্রিয়, ব্যবসায়ীরা বৈশ্য এবং উপরিউক্ত তিন বর্ণকে সেবাদানকারীরা শূদ্র বলে পরিচিত হতো। ধীরে ধীরে বর্ণ ব্যবস্থা একটি শ্রেণীবাচক ধারণায় পরিণত হয়। চার, জাতি ব্যবস্থার ভিত্তি। প্রাচীনকালে ঋগ্বৈদিক যুগের বর্ণ প্রথা থেকে পরবর্তীকালে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটে। বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য। অনেক সময় বর্ণ ও জাতি শব্দ দুটিকে অভিন্ন অর্থে প্রয়োগ করা হলেও বর্ণ ও জাতি দুটি পৃথক সত্তা। তাই স্বাভাবিকভাবেই বর্ণ ও জাতির মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি হলো, এখানে একটা টেবিল করে দিয়েছে যার তিনটে ভাগ করেছে, একদম বাঁদিকে বিষয়, মাঝখানে বর্ণ আর একদম ডান দিকে জাতি। বিষয় এর নিচে এক, উদ্ভব। বর্ণ এর নিচে বৈদিক যুগের প্রথম দিকে চারটি বর্ণকে কেন্দ্র করে মাত্র চারটি জনগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। তখনও পর্যন্ত জাতির উদ্ভব হয়নি। আর জাতির নিচে পরবর্তী বৈদিক সমাজে নতুন নতুন পেশার সৃষ্টি হলে পুরনো বর্ণভিত্তিক জনগোষ্ঠীগুলি থেকেই নতুন নতুন জনগোষ্ঠীর সৃষ্টি হয়। বিষয়ের নিচে দুই, সংখ্যা। বর্ণের নিচে বৈদিক সমাজের মতোই পরবর্তী বৈদিক সমাজেও বর্ণ ছিল সংখ্যায় মাত্র চারটি। জাতির নিচে পরবর্তী বৈদিক সমাজে বহু জাতি ছিল, প্রতিটি বর্ণের মধ্যেই অসংখ্য জাতির অস্তিত্ব ছিল। বিষয়ের নিচে তিন, ধারণা। বর্ণের নিচে শুরুতে পেশা বা বৃত্তির উপর ভিত্তি করে বর্ণ ব্যবস্থা চালু হলেও পরে এই বিষয়টি আর মুখ্য থাকেনি। জাতির নিচে জাতি হলো একটি বৃত্তি বা পেশাবাচক ধারণা। বিভিন্ন বৃত্তি বা পেশার জনগোষ্ঠী নিয়ে জাতি গড়ে ওঠে। বিষয়ের নিচে চার, ক্ষত্রিয় ও বৈশ্যের পরিচয়। বর্ণের নিচে বর্ণপ্রথায় ক্রমানুসারে চারটি বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এক্ষেত্রে সর্বত্র এই ক্রমপর্যায়টি একই রকম, এই নিয়ে কোনো বিভ্রান্তি নেই। আর জাতির নিচে জাতি প্রথায় প্রথম বর্ণ ব্রাহ্মণ এবং চতুর্থ বর্ণ শূদ্রকে নিয়ে সমস্যা না থাকলেও অন্য দুটি জাতি এক অঞ্চলে বৈশ্য কিন্তু অন্য অঞ্চলে ক্ষত্রিয় বলে বিবেচিত হতো। বিষয়ের নিচে পাঁচ, অস্পৃশ্যতা। বর্ণের নিচে বর্ণপ্রথায় অস্পৃশ্যতার অস্তিত্ব ছিল না। বর্ণগুলি ছিল মুক্ত ও উদার। যোগ্যতা অনুসারে কেউ এক বর্ণ থেকে অন্য বর্ণে উন্নীত হতে পারত। জাতির নিচে কিন্তু জাতি ব্যবস্থায় অস্পৃশ্যতার অস্তিত্ব অবশ্যই ছিল। জাতিগুলি মুক্ত বা উদার ছিল না এবং জাতিভেদ ভিত্তিক সমাজ ছিল স্থবির। বিষয়ের নিচে ছয়, গঠন উপাদান। বর্ণের নিচে বর্ণের মূল গঠন শক্তি হলো ধর্ম, বংশানুক্রমিকতা এখানে গৌণ। আর জাতির নিচে প্রথম পর্যায়ে জাতির মূল গঠন শক্তি ধর্ম হলেও কালক্রমে এই গঠন শক্তি প্রধানত বংশানুক্রমিক হয়ে পড়ে। বিষয়ের নিচে সাত, শ্রেণীবিন্যাস। বর্ণের নিচে মোটামুটি একই মর্যাদা সম্পন্ন বিভিন্ন জাতি একই বর্ণের অন্তর্ভুক্ত হয়। জাতির নিচে বর্ণ ব্যবস্থার মাধ্যমে কোনো একটি জাতির সামাজিক অবস্থানের পার্থক্য থাকতে পারে। পৃষ্ঠা 231। বিষয়ের নিচে আট, অস্তিত্বের বাস্তবতা। বর্ণের নিচে হিন্দু সমাজে বর্ণ হলো একটি ধারণাগত কাঠামো মাত্র, এর বাস্তবতা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। আর জাতির নিচে জাতি হলো হিন্দু সমাজের বাস্তব অবস্থার পরিচয়, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিষয়ের নিচে নয়, সমাজতত্ত্বের গবেষণায় গুরুত্ব। বর্ণের নিচে ভারতের সামাজিক স্তর বিন্যাস বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে বর্ণ ব্যবস্থার গুরুত্ব তুলনামূলকভাবে কম। জাতির নিচে ভারতের সামাজিক স্তর বিন্যাস করার ক্ষেত্রে বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে জাতি ব্যবস্থার গুরুত্ব তুলনামূলকভাবে বেশি।
বিষয়ের নিচে 10 বর্তমান সামাজিক গুরুত্ব। বর্ণ এর নিচে ভারতীয় সমাজ ব্যবস্থায় প্রাত্যহিক কার্যাবলী ও রীতিনীতিতে বর্ণ ব্যবস্থার গুরুত্ব তুলনামূলকভাবে কম। জাতি এর নিচে ভারতীয় সমাজ ব্যবস্থায় প্রাত্যহিক কার্যাবলী ও রীতিনীতিতে জাতি ব্যবস্থার গুরুত্ব তুলনামূলকভাবে বেশি। প্রশ্ন 8, পতিত ক্ষত্রিয় বা ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলা হয়? ভারতীয় সমাজ জীবনের সঙ্গে যবন, শক ও হুন জাতির মিলন সম্পর্কে আলোচনা করো। 3+5। উত্তর, পতিত ক্ষত্রিয় বা ব্রাত্য ক্ষত্রিয় বৈদিক সমাজের বর্ণ প্রথা মৌর্য পরবর্তী যুগ পর্যন্ত প্রচলিত থাকলেও এই সময় বিভিন্ন বৈদেশিক অনার্য জাতি ভারতে প্রবেশ করে ভারতের সমাজ জীবনের সঙ্গে মিশে যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল যবন (ব্যাকট্রীয় গ্রিক), শক, হুন প্রভৃতি। তারা জন্মসূত্রে ক্ষত্রিয় বা যোদ্ধৃ জাতি হলেও ভারতে ব্রাহ্মণ্য ধর্মে তাদের স্থান শূদ্রদের ওপরে ছিল না। তারা ব্রাহ্মণ্য ধর্ম গ্রহণ করে ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত হয়। শাস্ত্রকার মনু যবন, শক, কুষাণ প্রভৃতি জাতিগুলোকে ব্রাত্য ক্ষত্রিয় বলে অভিহিত করেছেন। ভারতীয় সমাজ জীবনের সঙ্গে যবন, শক ও হুন জাতির মিলন মৌর্য পরবর্তী যুগে, বিশেষ করে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের মধ্যবর্তী সময়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়ে বিভিন্ন বৈদেশিক জাতি এদেশে অনুপ্রবেশ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল যবন (ব্যাকট্রীয় গ্রিক), শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি। 1. মিশ্র সংস্কৃতির উদ্ভব। ভারতে অনুপ্রবেশকারী যবন, শক, হুন ও অন্যান্য বৈদেশিক জাতি যেমন ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য এবং রীতিনীতির গ্রহণ করে, তেমনি তাদের নিজস্ব কিছু রীতিনীতিও ভারতীয় সমাজে প্রবেশ করে। ফলে ভারতীয় সমাজে সংস্কৃতির সমন্বয় ঘটে এবং এক মিশ্র সংস্কৃতির উদ্ভব হয়। পণ্ডিত নীলকণ্ঠ শাস্ত্রী বলেছেন যে ইনভার্টেড কমার মধ্যে যারা ভারতবর্ষ অধিকার করতে এসেছিল, হিন্দু সমাজ তাদেরকেই অধিকার করে নেয়, দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। 2. ভারতীয়ত্ব গ্রহণ। বৈদেশিক জাতিগুলি ভারতীয় ধর্ম, ভাষা এবং বিভিন্ন আচার আচরণ গ্রহণ করে হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এদেশের সংস্কৃত ভাষাকে তারা তাদের সংস্কৃতির মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করেন। তারা হিন্দু দেবদেবীর উপাসনা শুরু করে এবং ভারতীয়দের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। 3. সমন্বয়ের দৃষ্টান্ত। বহিরাগত এই জাতিগুলির সঙ্গে ভারতীয় হিন্দু সমাজের সমন্বয়ের বহু দৃষ্টান্ত পাওয়া যায়। যেমন ক. ব্রাহ্মণ সাতবাহন রাজবংশ শক ক্ষত্রবদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। খ. পশ্চিম ভারতের শক ক্ষত্রপরা প্রথম দিকে চষ্টন, নহপান প্রভৃতি বহিরাগত নাম গ্রহণ করলেও তাদের বংশধররা সম্পূর্ণ ভারতীয় নাম যেমন রুদ্রসেন, বিশ্বসেন, রুদ্রসিংহ, বিজয় সেন প্রভৃতি গ্রহণ করতে শুরু করেন। গ. ডিমিট্রিয়াসের মুদ্রার এক পিঠে গ্রিক এবং অপর পিঠে প্রাকৃত ভাষায় লিপির খোদাই সাংস্কৃতিক সমন্বয়ের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত। 4. সংকটের উদ্ভব। ভারতীয় সমাজে বহিরাগত জাতিগুলির অনুপ্রবেশের ফলে ভারতের প্রচলিত জাতিভেদ ব্যবস্থায় জটিলতা দেখা দেয়। শাস্ত্রকার মনু আশঙ্কা করেছিলেন যে বহিরাগত জাতিগুলির প্রভাবে ভারতীয় শূদ্রদের শক্তি বৃদ্ধি পাবে এবং তা ব্রাহ্মণদের সম্মান এবং সামাজিক মর্যাদার পক্ষে ক্ষতিকর হবে। এই জন্য প্রচলিত জাতি ও বর্ণ ব্যবস্থাকে রক্ষা করার উদ্দেশ্যে কঠোর সামাজিক আইন রচনা করা হয়। শেষ পর্যন্ত বিদেশীদের ক্ষত্রিয় জাতিভুক্ত করা হলেও তাদের পতিত ক্ষত্রিয় হিসেবেই গণ্য করা শুরু হয়। উপসংহার: বৈদেশিক জাতিগুলির ভারতে অনুপ্রবেশের ফলে ভারতীয় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্ম প্রচারক ও বণিকগণও বহির্বিশ্বে ভারতীয় ধর্ম এবং সংস্কৃতি প্রচারের অনুপ্রেরণা পান। তাদের মাধ্যমে ভারতীয় ধর্ম এবং সংস্কৃতি এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রশ্ন 9. রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করো। উত্তর: সূচনা। রাজপুত্র শব্দটির অপভ্রংশ হলো রাজপুত। 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলে অভিহিত করা হয়।
এই সময়ের মধ্যে উত্তর ভারতে বিভিন্ন রাজপুত রাজবংশের উত্থান ঘটে। রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ও ইতিহাসবিদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। রাজপুত জাতির উৎপত্তি। 1. বানভট্টের অভিমত। হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের মতে রাজপুতরা ছিল সূর্য বা চন্দ্র বংশজাত। তার মতে উচ্চ বংশীয় ক্ষত্রিয় সন্তানরাই রাজপুত নামে পরিচিত। 2. অগ্নিকুল মতবাদ। ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই তার পৃথ্বীরাজ রাস কাব্যে উল্লেখ করেছেন যে বশিষ্ঠ মুনি অর্বুদাঞ্চল ব্র্যাকেটে বর্তমানে মাউন্ট আবু নামের পাহাড়ি বনাঞ্চল ব্র্যাকেট ক্লোজ এ 14 দিন ধরে যজ্ঞ করে বীর যোদ্ধার জন্মের জন্য প্রার্থনা করেন। তার যজ্ঞের আগুন থেকে প্রতিহার, চৌহান, পারমার, চালুক্য, কলচুরি, সোলাঙ্কি প্রভৃতি রাজপুত বীরের জন্ম হয়। এই বীরদের থেকেই বিভিন্ন রাজপুত জাতির উৎপত্তি হয়েছে। এই মতবাদ অগ্নিকুল মতবাদ নামে পরিচিত। বলা বাহুল্য, অগ্নিকুল তত্ত্বকে আধুনিক কালের ঐতিহাসিকরা অবাস্তব ও ভিত্তিহীন বলে মনে করেন। পৃষ্ঠা 232। 3. কর্নেল টড এর মত। ব্রিটিশ ইতিহাসবিদ কর্নেল টড তার দ্য অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান গ্রন্থে বলেছেন যে ভারতের অনুপ্রবেশকারী বহিরাগত শক, হুন, কুষাণ, গুর্জর প্রভৃতি জাতি দীর্ঘকাল ধরে ভারতে বসবাস করে এবং ভারতীয় নারীদের বিবাহ করে ভারতীয় সমাজের অঙ্গীভূত হয়ে যায়। এই বৈবাহিক সম্পর্কের ফলে যে সন্তানরা জন্মগ্রহণ করে তারা ছিল বীরত্বের পরিপূর্ণ। এরাই রাজপুত নামে পরিচিত। উইলিয়াম কুক, ডক্টর ভান্ডারকার প্রমুখ পণ্ডিত মনে করেন যে বহিরাগত শক, হুন, গুর্জর প্রভৃতি জাতি থেকেই ভারতে রাজপুত জাতির উৎপত্তি হয়েছে। 4. ডক্টর ভিনসেন্ট স্মিথের মত। ডক্টর স্মিথ রাজপুতদের আর্য জাতির বংশধর বলে মনে করেন না। তিনি উল্লেখ করেছেন যে সতীদাহ, জহরব্রত, সূর্য আরাধনা প্রভৃতি আর্য রীতিনীতিগুলি রাজপুতরা পালন করত বলে অনেকে রাজপুতদের আর্য বলে মনে করেন, কিন্তু আর্যদের ওই প্রথাগুলি অধিকাংশ ভারতীয় সমাজে সুদূর অতীত থেকেই প্রচলিত ছিল। রাজপুতরা তা গ্রহণ করেছে মাত্র। ডক্টর স্মিথ রাজপুতদের একটি মিশ্র জাতি বলে মনে করেন। 5. গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝার মত। পণ্ডিত G.H. ওঝা তার হিস্ট্রি অব রাজপুতানা গ্রন্থে বলেছেন যে রাজপুতরা খাঁটি আর্য সন্তান এবং তারা বহিরাগত জাতি থেকে উৎপত্তি লাভ করেনি। পণ্ডিত ওঝা, ভি বৈদ্য প্রমুখ কিংবদন্তির ওপর ভিত্তি করে রাজপুতদের সূর্য ও চন্দ্রবংশীয় বলে উল্লেখ করেছেন। 6. নৃতাত্ত্বিক অভিমত। কোন কোন নৃতত্ত্ববিদ প্রমাণ করতে চেয়েছেন যে রাজপুতরা আর্য জাতির অন্তর্ভুক্ত। অবশ্য এ বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। উপসংহার: রাজপুত জাতি উৎপত্তি সম্পর্কে বিতর্কের এখনো অবসান হয়নি, তবে অধিকাংশ পণ্ডিত স্বীকার করে নিয়েছেন যে রাজপুতরা বহিরাগত জাতি থেকেই উদ্ভূত হয়েছে। প্রশ্ন 10. ভারতে বিভিন্ন রাজপুত রাজ্য ও রাজবংশের উত্থান সম্পর্কে আলোচনা করো। উত্তর: সূচনা। ভারতের ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল রাজপুত যুগ নামে পরিচিত। এই সময়ের মধ্যে উত্তর ভারতে বিভিন্ন রাজপুত রাজবংশের উত্থান ঘটে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গুজরাটের চালুক্য বংশ, আজমির ও দিল্লির চৌহান বংশ, কনৌজের গহরওয়াল বংশ, বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ, মালবের পারমার বংশ প্রভৃতি। রাজপুত রাজ্য ও রাজবংশের উত্থান। 1. দিল্লি ও আজমিরের চৌহান বংশ। চতুর্থ বিগ্রহ রাজের আমলে আজমিরের চৌহান বংশ একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়। তিনি দিল্লি, পূর্ব পাঞ্জাব, দক্ষিণ রাজপুতানা প্রভৃতি অঞ্চল জয় করে চৌহান আধিপত্যের প্রসার ঘটান। এই বংশের শেষ শাসক তৃতীয় পৃথ্বীরাজ কালিঞ্জর, আনহিলবার, রোহিলখণ্ড প্রভৃতি অঞ্চল জয় করেন। তিনি 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে গজনির মোহাম্মদ ঘুরির আক্রমণ প্রতিহত করলেও 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তার কাছে পরাজিত হন। 2. গুজরাটের চালুক্য বংশ। ভারতের রাজপুত রাজবংশগুলির মধ্যে অন্যতম ছিল গুজরাটের চালুক্য বংশ। এদের রাজধানী ছিল আনহিলবার। চালুক্যগণ আজমিরের চৌহানদের সঙ্গে দীর্ঘ সংগ্রামে লিপ্ত থাকার ফলে তাদের শক্তি হ্রাস পায়। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন জয়সিংহ। 3. কনৌজের
গহরবাল বংশ। গহরবাল বংশীয় চন্দ্রদেব প্রতিহার বংশের পতন ঘটিয়ে কনৌজে ওই বংশের শাসন প্রতিষ্ঠা করেন 1090 খ্রিস্টাব্দে। এই বংশের শ্রেষ্ঠ রাজা গোবিন্দ চন্দ্র উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ অঞ্চল নিজ অধিকারে আনেন। গহরবাল বংশের শেষ রাজা জয়চন্দ্র গজনীর মোহাম্মদ ঘুরির হাতে পরাজিত ও নিহত হন 1198 খ্রিস্টাব্দে। 4. বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশ। যশোবর্মন খ্রিস্টীয় নবম শতকে বুন্দেলখণ্ডের চান্দেল্য বংশের প্রতিষ্ঠা করেন। তিনি দিল্লির চৌহান বংশীয় পৃথ্বীরাজকে পরাজিত করেন। এই বংশের উল্লেখযোগ্য শক্তিশালী রাজা ছিলেন পরমাদ দেব এবং শেষ রাজা ছিলেন পেরামল। চান্দেল্য বংশীয় রাজাদের আমলে নির্মিত খাজুরাহোর স্থাপত্য সুষমা মণ্ডিত মন্দিরগুলি শিল্প রসিকদের মনে আজও বিস্ময় সৃষ্টি করে। 5. চেদি বংশ। খ্রিস্টীয় দশম শতকে গোদাবরী ও নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা লক্ষণ চেদি রাজবংশের প্রতিষ্ঠা করেন। অবশ্য পরবর্তীকালে পারমার নামে অপর একটি রাজপুত বংশ চেদিদের রাজ্য অধিকার করে নেয়। 6. মালবের পর পারমার বংশ। খ্রিস্টীয় একাদশ শতকে প্রতিহার ও চেদি রাজ্যের ওপর পারমার বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ভোজ 1018 থেকে 1080 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা, সুশাসক এবং সংস্কৃতির অনুরাগী। 7. কলচুরি ও সোলাঙ্কি বংশ। উপরিউক্ত রাজপুত শক্তিগুলি ছাড়াও আরো ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুত শক্তির অস্তিত্ব ছিল। এদের মধ্যে অন্যতম ছিল মধ্যপ্রদেশের জব্বলপুরের কলচুরি বংশ, রাজস্থানের কাথিয়াবাড়ের সোলাঙ্কি বংশ প্রভৃতি। উপসংহার: রাজপুত যুগে বিভিন্ন রাজপুত রাজ্য নিজেদের মধ্যে এবং অন্য রাজ্যগুলির সঙ্গে বিরোধে জড়িয়ে শক্তি ক্ষয় করে। এই সুযোগে বহিরাগত তুর্কিরা উত্তর ভারত আক্রমণ করে এবং একে একে রাজপুত শক্তিগুলির অস্তিত্ব লুপ্ত হতে থাকে। প্রশ্ন 11. রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। উত্তর: রাজপুত জাতির উৎপত্তি। টপিক বি এর 9 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরটি দেখো। ভারতের জাতীয় জীবনে রাজপুত জাতির অবদান। টপিক বি এর 10 নম্বর রচনাধর্মী প্রশ্নের উত্তরটি দেখো। পৃষ্ঠা 233। টপিক সি, ভারতীয় সমাজে নারী। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1. বিদুষী নারী অপালা ছিলেন? উত্তর: ঋগ বৈদিক যুগের। প্রশ্ন 2. প্রাচীন ভারতের শিক্ষিত নারীদের প্রসঙ্গে বলা যায় যে? উত্তর: প্রতিবাদী আন্দোলনের যুগে উচ্চশিক্ষিত নারী ছিলেন চন্দনা, জয়ন্তী প্রমুখ। প্রশ্ন 3. প্রাচীন ভারতের নারীদের বিবাহ রীতি প্রসঙ্গে বলা যায়? উত্তর: কৌটিল্যের অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহ রীতির উল্লেখ পাওয়া যায়। প্রশ্ন 4. পরবর্তী বৈদিক যুগের যেসব নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতেন তাদের বলা হতো? উত্তর: সদ্যোদ্বাহা। দন্তেশ দয় জফলা ওকার, দয় বয় আকার, হয় আকার। প্রশ্ন 5. পরবর্তী বৈদিক যুগের যেসব নারী আজীবন ধর্ম এবং দর্শন চর্চা করতেন তাদের বলা হতো? উত্তর: ব্রহ্মবাদিনী। প্রশ্ন 6. ঋগ বৈদিক যুগে বিধবা নারী বিবাহ করতে পারত? উত্তর: দেবরকে। প্রশ্ন 7. মৌর্য যুগে কন্যার পিতা কর্তৃক চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ করে কন্যা সম্প্রদান করার রীতিকে বলা হতো? উত্তর: ব্রাহ্ম বিবাহ। প্রশ্ন 8. মৌর্য যুগে নিদ্রামগ্ন পাত্রীকে হরণ করে বিবাহ করার রীতিকে বলা হতো? উত্তর: পৈশাচ বিবাহ। প্রশ্ন 9. প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত? উত্তর: গান্ধর্ব। প্রশ্ন 10. ইনভার্টেড কমার মধ্যে নারী প্রথম জীবনে পিতার অধীনে, বিবাহিত জীবনে স্বামীর অধীনে এবং বার্ধক্য জীবনে পুত্রের অধীনে কাটাবেন। ইনভার্টেড কমা ক্লোজ। এই নির্দেশ দিয়েছেন? উত্তর: মনু। প্রশ্ন 11. অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতি উল্লেখ আছে? উত্তর: 8 প্রকার। প্রশ্ন 12. অর্থশাস্ত্রে ক প্রকার স্ত্রী ধনের কথা বলা আছে? উত্তর: 4 প্রকার। প্রশ্ন 13. নিম্ন বর্ণের পুরুষ এবং উচ্চ বর্ণের নারীর মধ্যে বিবাহকে বলা হয়? উত্তর: প্রতিলোম বিবাহ।
প্রশ্ন 14, উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর মধ্যে বিবাহকে বলা হয়? উত্তর, অনুলোম বিবাহ। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, পরবর্তী বৈদিক যুগে একজন বিদুষী নারী হলেন ড্যাশ? উত্তর, গার্গী। প্রশ্ন 2, পাণিনি তার গ্রন্থে ড্যাশ নামে নারী শিক্ষিকার উল্লেখ করেছেন? উত্তর, উপাধ্যায়া। হস্যৌ পয়াকার ধ্বজাফলা আকার অন্তুস্থ আকার। প্রশ্ন 3, মৌর্য যুগে পিতা তার নির্বাচিত পাত্রের হাতে স্বেচ্ছায় কন্যা সম্প্রদান করলে তাকে ড্যাশ বিবাহ বলা হতো? উত্তর, প্রাজাপত্য। পয়রাফলা আকার বর্গীজয় আকার প তয়জফলা। প্রশ্ন 4, মৌর্য যুগে কন্যা পক্ষকে অর্থ প্রদান করে বিবাহ করার রীতিকে ড্যাশ বলা হতো? উত্তর, অসুর বিবাহ। প্রশ্ন 5, উচ্চ বর্ণের পুরুষ এবং নিম্ন বর্ণের নারীর মধ্যে অনুষ্ঠিত বিবাহ ড্যাশ নামে পরিচিত? উত্তর, অনুলোম বিবাহ। পৃষ্ঠা 234। প্রশ্ন 6, প্রাচীন ভারতীয় সমাজে নারীর প্রধান কর্তব্য ছিল ড্যাশ? উত্তর, গার্হস্থ্য জীবন পরিচালনা করা। প্রশ্ন 7, যাজ্ঞবল্ক্য স্মৃতিতে ও মনুসংহিতায় ড্যাশ প্রকার স্ত্রীধনের উল্লেখ আছে? উত্তর, 6। প্রশ্ন 8, নারদ স্মৃতিতে বলা হয়েছে যে মৃতা স্ত্রীর সম্পত্তির উত্তরাধিকারী হবে তার ড্যাশ? উত্তর, কন্যা। প্রশ্ন 9, পাণিনির ড্যাশ গ্রন্থে মৌর্য যুগের বেদজ্ঞা নারীর উল্লেখ আছে? উত্তর, অষ্টাধ্যায়ী। তথ্যগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ঋগ বৈদিক যুগের উল্লেখযোগ্য নারীরা হলেন: 1 অপালা, 2 মমতা, 3 গার্গী, 4 মৈত্রেয়ী। উত্তর 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। প্রশ্ন 2, পরবর্তী বৈদিক যুগের উল্লেখযোগ্য নারীরা হলেন: 1 লোপামুদ্রা, 2 মমতা, 3 গার্গী, 4 মৈত্রেয়ী। উত্তর 3, 4 সঠিক এবং 1, 2 ভুল। প্রশ্ন 3, যে গ্রন্থে স্ত্রীধনের উল্লেখ আছে সে হল: 1 মনুসংহিতা, 2 অর্থশাস্ত্র, 3 যাজ্ঞবল্ক্য স্মৃতি, 4 ইন্ডিকা। উত্তর 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা SAQ মান 1, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ঋগ বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম লেখো। উত্তর, ঋগ বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীরা ছিলেন মমতা, ঘোষা, অপালা, লোপামুদ্রা, বিশ্ববাড়া, বিশাখা প্রমুখ। প্রশ্ন 2, পরবর্তী বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম লেখো। উত্তর, পরবর্তী বৈদিক যুগের কয়েকজন উল্লেখযোগ্য বিদুষী নারীরা ছিলেন গার্গী, মৈত্রেয়ী প্রমুখ। প্রশ্ন 3, সদ্যোদ্বাহা দন্তেশ দয়জফলা ওকার দয়বয় আকার হয় আকার কাদের বলা হতো? উত্তর, পরবর্তী বৈদিক যুগে যে সকল নারী বিবাহের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতেন তাদের সদ্যোদ্বাহা বলা হতো। 4, ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? উত্তর, পরবর্তী বৈদিক যুগে যে সকল নারী আজীবন অবিবাহিত থেকে ধর্ম ও দর্শন চর্চা করে জীবন কাটিয়ে দিতেন তারা ব্রহ্মবাদিনী নামে পরিচিত ছিলেন। প্রশ্ন 5, প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে দুজন উচ্চশিক্ষিতা নারীর নাম লেখো। উত্তর, প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে দুজন উচ্চশিক্ষিতা নারী ছিলেন চন্দনা ও জয়ন্তী। প্রশ্ন 6, প্রাচীন ভারতের নারী শিক্ষা কেমন ছিল? উত্তর, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারী শিক্ষারও যথেষ্ট সুযোগ ছিল। মৌর্য যুগে অভিজাত নারীরা শিক্ষা লাভের যথেষ্ট সুযোগ পেতেন এবং শিক্ষিত নারীরা রাজকার্যেও অংশ নিতেন। গুপ্ত যুগের নারীরা উচ্চশিক্ষা গ্রহণ ও প্রশাসনিক কার্য পরিচালনা করতেন। গুপ্ত পরবর্তী যুগে নারী শিক্ষা কিছুটা হলেও ব্যাহত হয়েছিল। প্রশ্ন 7, আচার্যা ও উপাধ্যায়া কাকে বলে? উত্তর, বেদ শিক্ষাদানের উদ্দেশ্যে যিনি গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করতেন তিনি আচার্যা নামে পরিচিত। পাণিনি এবং কাত্যায়ন মৌর্য যুগের নারী শিক্ষিকা ও অধ্যাপিকাকে উপাধ্যায়া বলে উল্লেখ করেছেন। মনুস্মৃতি অনুসারে যিনি বেদ শিক্ষাদানের বিনিময়ে প্রাপ্ত বেতনের দ্বারা জীবিকা নির্বাহ করেন তিনি হলেন উপাধ্যায়া। প্রশ্ন 8, মৌর্য যুগে কয় প্রকার শাস্ত্রীয় এবং কয় প্রকার অশাস্ত্রীয় বিবাহ রীতির প্রচলন ছিল? উত্তর, মৌর্য যুগে 4 প্রকার শাস্ত্রীয় ও 4 প্রকার অশাস্ত্রীয় বিবাহ রীতির প্রচলন ছিল।
প্রশ্ন 9, অর্থশাস্ত্রে ক প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ও কি কি? উত্তর, অর্থশাস্ত্রে 8 প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে, যথা 1 ব্রাহ্ম, 2 দৈব, 3 আর্য, 4 প্রাজাপত্য, 5 অসুর, 6 গান্ধর্ব, 7 রাক্ষস এবং 8 পৈশাচ। প্রশ্ন 10, অনুলোম বিবাহ কাকে বলে? উত্তর, মৌর্য পরবর্তী যুগে উচ্চ বর্ণের পুরুষ এবং নিম্ন বর্গের নারীর মধ্যে সংগঠিত বিবাহকে অনুলোম বিবাহ রীতি বলা হতো।